ফজা পাগলা যে পথে নুরা পাগলাও সেই পথে। আয় রে, বিপিনুর করলোটা কি বন্ধুরা দেখেন? বিপিনুর সেই সাপের লেজ দিয়ে গান চুলকাইছে, মানে ইলিয়াস হোসেনের নামে কি সমস্ত স্বেচ্ছাচারিতা করছে, কি সমস্ত কথাবার্তা বলছে। যারা দেখছেন, যারা দেখেন নাই দেখেন না, দেখলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাব। কারণ আমরা তো ভাই একটা জিনিস দেখতেছি, ইলিয়াস হোসেন সবসময় অত্যন্ত গর্বের সাথে বলে যে আমি ইলিয়াস হোসেন কারো কাছ থেকে 1 টাকা খাই নাই, আমাকে কেউ মায়া দিয়ে পড়াইতে পারবে না, আমার কেউ ব্ল্যাকমেল করতে পারবে না, আমি সৎ, আমি সৎ, আমি সৎ। একটা মানুষ যদি এত সৎ না হয় তাহলে কিন্তু এইভাবে কথা বলতে পারে না। আজ পর্যন্ত কোন লোক ইলিয়াস হোসেনের দিকে আঙ্গুল তুলে বলতে পারে নাই ইলিয়াস হোসেন কোথাও থেকে টাকা খাইছে, ইলিয়াস হোসেন কোথাও চান্দাবাজি করছে। কিন্তু বিপিনুর আজকে বলে দিল, কি বলছে? বলে ইতো, ইলিয়াস হোসেন ইতর বলছে যে কিছু ইতর আছে বাইরে ডলার কামানোর জন্য এইগুলা করে। এর মধ্যে তো আমিও করি রে ভাই, আমিও তো বাইরে থাকি, আমিও তো ডলার কামানোর জন্য করি। আরে নূর সাহেব, আমরা তো সৎ পথে ডলার কামাই। ইলিয়াস হোসেন রে খুব তাচ্ছিল্য করে বললেন, শুনছি উনি নাকি উবার চালায়, তো কি হয়েছে? খাই টাকা পাই মিয়া। এই মিয়া, আপনি কি করেন? আপনি জনসমক্ষে বলেন তো আপনি কি কাজ করেন? আপনার ইনকামটা কি? আপনার বউ বাচ্চাদের চলে ঢাকা শহরে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, আপনার ট্রান্সপোর্ট, আপনার কাপড় চোপড়, আপনার বউয়ের গয়নাগাটি কোথেকে আসে? বলেন কোথেকে আসে? চাকরি করেন না? ব্যবসা করেন না? আপনি তো বড় চান্দাবাজ। নাহলে বলেন পাবলিকলি এসে আপনি ইনকাম করেন কোথেকে? ফুরাই গেল। ইলিয়াস হোসেনের পিছনে লাগছেন, এবার আপনার পিছনেও সবাই লাগবে। তার কারণটা কি জানেন? আপনি কত বড় চাপাবাজ এটা বাংলাদেশের মানুষ জানে। আপনার এই যে ইন্টারভিউটা দিচ্ছেন, এর নিচে যে কমেন্ট দেখেন, 0% পিপল নাই যে আপনাকে সাপোর্ট করতেছে। 0%, মানে 3500 না 2500 কমেন্টস সবগুলো আপনার বিপক্ষে। কেন? বাংলাদেশের মানুষ কি সব চদু, সব ম্যাঙ্গো পিপল, আমজনতা কিচ্ছু বুঝে না? খালি আপনি একলা বুঝেন। বড় বড় গপ্প মারলেন মিয়া মাই টিভির জন্য। ইলিয়াস হোসেন আরো গং, মানে আপনি আর পিনাকিদার নামটা বলেন, তার গং তো পিনাকিদা, ইলিয়াস হোসেন কনক সারোয়ার নামটা বলেন নাই, বাইচা গেছেন। এই গং প্লাস এখানে এনসিপির পোলাপানের কথা মিন করছেন, নাম বলেন, নাম বলেন। আপনি যেমন চ্যালেঞ্জ করলেন না আজকে, আমি কোথাও চাঁদা নিছি কিনা কেউ প্রমাণ করুক, রাজনীতি ছেড়ে দেব। আস্তে আস্তে প্রমাণ। আপনি ইলিয়াসের ছিলেন, আপনি ইলিয়াসের ইতর বলেন। আর ইলিয়াস একটা ছোট ছোট ইউটিউবার, ছোট সাংবাদিক। ইলিয়াসের ইতিহাস আপনারা জানেন না? পুরা বাংলাদেশের মানুষজন জানে। নাহলে মানুষ এত ভক্ত কি করে পায়? ইলিয়াস যদি কোন রকম অন্যায় করে থাকে, ইলিয়াস যদি কোন রকম অন্যায় কইরা থাকতো, মানুষ এত পছন্দ করতো না। পিনাকিদা, ইলিয়াস, কনক সারোয়ার, এদের সম্বন্ধে চাঁদাবাজির কোনো কাহিনী নাই। আর মাই টিভি মিয়া একটা হলো মনে রেখেন, যদি এই গং, এই ইলিয়াস গং যেটা বলছেন, এরা যদি চাইতো, আপনি বললেন একটু আগে আপনার ইন্টারভিউয়ে যে কিছু লোক বিভিন্ন টেলিভিশন মিডিয়া দখল করছে, আর মিয়া ইলিয়াস চাইলে সবচেয়ে বড়টা দখল করতে পারতো। বুঝেন না এগুলা? আসলে আপনি বুঝেন, আপনি বুঝাও আজকে কোন কারণে এতগুলা কথা বলেন। ইলিয়াস হোসেন যে বলছে, কেন আমরাও তো বলছি, ইলিয়াস হোসেন বলার আগে তো আমিও ইউটিউবে আপনার নামে ভিডিও বলেছি, আপনার তো মায়া কেন আফ্রিদির জন্য? কেন এর আগে যে এত মানুষের বিরুদ্ধে মামলা হইলো, যেমন সিনেমার এই যে মেয়েটাকে অ্যারেস্ট করলো কিছুদিন আগে, জায়েদ খান বিদেশে পালায় আছে, টেলিভিশনে আরো 2-3 জন, সাইমন সাদিক বাইরে পালায় গেছে, সব নামে হত্যা মামলা। কোনোদিন প্রতিবাদ করছিলেন যে সরকার কেন এই সমস্ত মামলা দিয়ে রাখছে? জায়েদ খান কি খুন করছে? এই যে ফারিয়া কি খুন করছে? সাইমন সাদিক কি কোনো ওইখানে যে পিস্তল দিয়ে বা বন্দুক দিয়ে ছাত্রদের নাম ছিল? নামে নাই তো, তাদের নামে হত্যা মামলা হয়েছে। কোনোদিন বলছেন? আজকে সাকিব আল হাসানের কথা বলছেন, এই সাকিব আল হাসানের নামে যে মামলা হয়েছে এটা তো বহুত আগে হয়েছে, আপনি কোনদিন প্রতিবাদ করছেন? আজকে একেবারে আপনার দরদ উঠলে উঠলো আফ্রিদির জন্য, আফ্রিদির বাপের জন্য। মানুষ বোঝে না, মানুষ দুধু খায়, খালি আপনি সব বোঝেন। গড় 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 করে 40 মিনিটের একটা ইন্টারভিউ দিয়ে দিলেন, এবং ওইখানে আপনার সাবজেক্টে একটা ইলিয়াসকে আপনি ধুয়ে ফেলাইলেন, ইলিয়াসকে নিচে নামাইতে চাইলেন। একটা লোক বিশ্বাস করেন, বিশ্বাস করেন ভাই, কমেন্টসে যায় দেখেন সবাই আপনার গাইলেই আছে। তবে কাজটা আপনি ভালো করেন নাই, এইবার আপনি টের পাবেন। ওই যে ফজা পাগলা যে পথে গেছে, আপনি নুরা পাগলা সেম পথে যাবেন। কারণ ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য এরা আর যাই করুক আপনার মতো দালাল না। আপনি বলেন আপনি দালালি করেন না, চামচামি করেন না। শেখ হাসিনার মা ডাকেন নাই,
বাংলাদেশের মানুষ দেখে নাই? আপনি শেখ হাসিনা দেখা তার মায়ের প্রতিচ্ছবি দেখেন। আরে মিয়া, আপনার কিনতে তো বেশি টাকা লাগে না। আপনি যে করলেন আওয়ামী লীগ আমারে কিনতে চাইলে অনেক টাকা পাইতাম, আপনার কেন কিনবে? আপনি কি এই যে এত বড় একটা আন্দোলন, আমি জানি আপনি সেই আন্দোলনে আপনার ভূমিকা ছিল, এবং আজকে যারা আন্দোলনের নায়ক এই সার্জিস, হাসনাত, নাহিদ, আক্তার, এরা সব আপনার শিষ্য, আপনার কাছ থেকে রাজনীতি শিখছে, এখন তো উপরে উঠে গেছে। আপনি পারেন না কেন? আপনার খাসদের জন্য মিয়া, আপনি মেয়ে বিকাশে টাকা নেন, আপনি মেয়ে 20 টাকা 50 টাকা খান, ওরা খায় নাই, কাজেই তারা উস্তাদ রে মাইরা ওরা উস্তাদ হয়ে গেছে। আপনি পারেন নাই, আপনি পারবেনও না। যতটুকু পারতেন সেই জায়গায় আপনি নিজের ভয়ে কুড়াল মারছেন। ইলিয়াস হোসেন এক জায়গায় লিখছে, বিএনপি যদি আপনাকে একটা সিট দেয় তাহলে হয়তো হবে। বিএনপি যদি আপনাকে সিট দেয়, ইলিয়াস হোসেন যদি আপনাকে ক্ষমা করে, তাহলে আপনার বিরুদ্ধাচরণ করে যে সমস্ত ইউটিউবাররা বিদেশ থেকে আপনার বিরুদ্ধে কথা বলছে, আমরা এটা চালায় যাব। ইলিয়াস হোসেন বললেও চালায় যাব, ইলিয়াস হোসেনের সাথে আপনার কম্প্রোমাইজ হলেও চালায় যাব, আমরা বলে যাব। কারণ বাংলাদেশের মানুষ আপনার পক্ষে কেউ নাই। বিএনপি যদি আপনাকে নেয়, বিএনপি আরেকটা বোকামি করবে। আমার মনে হয় সেখানেও চান্স পাবেন না। আর ইলিয়াস হোসেনের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে চান, আমার মনে হয় সেই সময়টা আপনি পার করে দিচ্ছেন। যে ইন্টারভিউ দিচ্ছেন ইতর মিতর কইয়া ইলিয়াস কি পারে আপনি জানেন তো রে ভাই? কেন করতে গেলেন? ইলিয়াস কি বলছে আপনার সম্পর্কে? সবাই বলছে, আমিও বলছি যে আপনার এত মায়া হইলো কেন হঠাৎ করে আফ্রিদির প্রতি? বাংলাদেশে এত মানুষের নামে মামলা হইলো, খুনের মামলা, হত্যা মামলা, কারো ব্যাপারে কোনোদিন কোনো কথা বললেন না। আজকে একেবারে মাই টিভির এই সাথীর জন্য আর আফ্রিদির জন্য, ও একটা বাচ্চা ছেলে, ও কি করছে ও কি করে না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আপনি কে ওর দালালি করবার? আপনি যদি দালালি করতেন প্রথম থেকেই, যে বাংলাদেশের যে সমস্ত মানুষের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, যেটা অবিশ্বাস্য, যারা হত্যা মামলা থাকতে পারে না, তাহলে বুঝতাম। এই সাকিব হাসান আপনি আগে বলছেন কোনোদিন, এখন বলতেছেন এগুলো এক্সাম্পল টালতেছেন না, কোনো কিছু তো পার হবে না। রেডি হয়ে যান, ফজা পাগলা যেই পথে, নুরা পাগলা সেই পথে। বাংলাদেশের মা বাবারও চায় তার ছেলে বা মেয়ের যখন বয়স হয়ে যায় তখন সে বিয়ে করে সংসার করুক। কেন বিয়ে করে মানুষ? আপনারা তো সবাই জানেন, এটা নিয়ে আর বিশ্লেষণ করতে চাই না। বিয়ে করে মানুষের সাথে একজন পুরুষের একজন নারীর সাথে দৈহিক যে সম্পর্ক হয়, সেটা একটা বিরাট ব্যাপার মানুষের জীবনে। এটা খাদ্যের মতো। আমরা যেমন 3 বেলা ভাত না খেলে বাঁচি না, ঠিক তেমনি যদি ওই বয়সকালে কোনো পুরুষ বা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সে তার শারীরিক চাহিদা না মেটাতে পারে, তখন সে অন্য জায়গায় চলে যায়। তো যাদের বিয়ে হয় না, যারা সময় মতো বিয়ে করেন না, এ ধরনের মানুষ পৃথিবীতে খুব কম আছে। তারা বেসিক্যালি একটু অ্যাবনর্মাল হয়, মানে অস্বাভাবিক হয়। সেটা যে কোনো দিক দিয়ে আপনি ধরেন না কেন, হয় সে একটু পাগল টাইপের হবে, হয় সে চোর ছেচ্ছর হবে, হয় সে গুন্ডা পাল্লা হবে, নয় সে বিভিন্ন জায়গায় গিয়ে তার শারীরিক ক্ষুধা মেটাবে, বা হয় সে এমন কিছু কর্মকাণ্ড করবে যেটা সমাজের সাথে সহনীয় নয়। এটা একটা বিরাট সমস্যা। যদি বিয়ে আপনি সময় মতো না করেন, তাহলে আপনার সেই যে শরীরের ক্ষুধা থেকে আপনার মানসিক ক্ষুধার থেকে আপনার জৈবিক ক্ষুধা ইত্যাদি মিলিয়ে আপনি এমন এক পর্যায়ে চলে যাবেন, আপনি আর মানুষ থাকবেন না। আপনাকে অনেকেই বলবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন একজন মানুষ, এটাও বলতে পারে। আমি এতগুলো কথা কেন বললাম? রুবিন ফারহানা যদি সময় মতো বিয়ে করতো, সময় মতো একটি সংসার থাকতো, তার যদি একটি স্বামী থাকতো, বা তার যদি কোনো সন্তানাদি হতো, তাহলে হয়তোবা আজকে যে ভাষায় সে কথাবার্তা বলে, যে ধরনের কথাবার্তা বলেন, হয়তোবা করতেন না। তখন উনি সামাজিকতা বুঝতেন, সাংসারিক অবস্থা বুঝতেন, মানুষের মানসিক অবস্থা বুঝতেন, এবং দায়িত্বের কথা ভাবতেন। উনি ওনার স্বামীর সাথে ভালো ব্যবহার করতেন, সন্তানের সাথে ভালো ব্যবহার করতেন। উনি একটা সামাজিক জীব হয়ে দাঁড়াতেন। কিন্তু উনি এখন বর্তমানে কোনো সামাজিক জীব নন, উনি অসামাজিক একজন জীব। এই সমাজে যে সমস্ত পুরুষরা বিবাহ করে না, তারা হয়তোবা একটা কিছু নিয়ে পড়ে থাকে। দ্যাট মিনস সাহিত্য বলুন, চর্চা বলুন, লেখাপড়া বলুন, বা উচ্চ শিক্ষা বলুন, এগুলো নিয়ে পড়ে থাকে, তাদের অন্য কোনো ধান্দা থাকে না। কিন্তু মেয়েরা যারা বিয়ে করতে পারে না বা বিয়ে হয় না, তারা চলে যায় বেলাইনে। এমন প্রমাণ বহু আছে। সেই বেলাইনে যাবারই একটি মেয়ে রুবিন ফারহানা। আমি অনেক সময় বলি, গত পরশু দিনের ভিডিওতে বলেছি উনি একজন সুন্দরী মহিলা। বলা হয় এই জন্য যে কাউকে ছোট করে কথা বলবার দরকার নেই। সৌন্দর্যের কোনো কিছু রুবিন ফারহানার মধ্যে নেই ভাই। গায়ের চামড়া সাদা হলে সুন্দর হয়? একটা মেয়ে মানুষের সৌন্দর্য তার চেহারা, তার কথাবার্তা, তার এটিকেট, তার ভদ্রতা, তার বিহেভিয়ার, তার ভাষার প্রয়োগ। এই রুবিন ফারহানার মধ্যে তো কিচ্ছু নেই, ওই সাদা চামড়ার চেহারাটাই আছে।
আর কিচ্ছু নেই তার মধ্যে। আমি সুন্দরী বলে তাকে একটু আপগ্রেডে রাখতে চাই, কিন্তু আজ থেকে সেটাও করবো না, কারণ উনি সুন্দরীর যে সংজ্ঞা তার ধারে কাছেও নেই। পারিবারিকভাবে একটা এত ভদ্র ঘরের মেয়ে কিভাবে এত অসভ্য হয় সেটা আমার জানা ছিল না। অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে এসে চলে গেছে। সে হাসনাত আব্দুল্লাহকে বলছে ফকিন্নির বাচ্চা। ফকিন্নির বাচ্চা বলা মানে তো বুঝেছেন, হাসনাত আব্দুল্লাহর মা বাবাকে ফকির বলা হয়েছে এবং এই গালিটা তার বাবা মাকে শুদ্ধ দেওয়া হয়েছে। এই বাবা মাকে নিয়ে কটূক্তি করার জন্য কদিন আগে যে ঘটনাটা ঘটে গেল ইলিয়াস হোসেন এবং গোলাম মৌলা রনির মধ্যে, সেটা আপনারা সবাই দেখেছেন। ইলিয়াস হোসেন হয়তো এত কথা বলতো না যদি ইলিয়াস হোসেনকে তার মাকে নিয়ে কোনো কটূক্তি না করতো গোলাম মৌলা রনি। ঠিক সেম কাজটা করেছে এই ভদ্র মহিলা, না 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 ভদ্র মহিলা, এই বাজে মহিলা, এই থার্ড ক্লাস মহিলা, এই ফোর্থ ক্লাস মহিলা, এ তো কোনো জাতেই পড়ে না। এর বাবা এর দাদার নাম ডুবিয়েছে। এত সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, আরে এই তোরা তো সম্ভ্রান্ত পরিবার ছিলি, তোরা তো কোটিপতি ছিলি না, তোরা তো বড়লোক ছিলি না, তুই আবার কোত্থেকে আসছিস অন্যকে ফকিন্নি বলস? তুইও তো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলি। তোর বাবা কি করতো আমরা জানতাম? ওলিও সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি কিন্তু কখনো অঢেল টাকা পয়সার মালিক ছিল না, রাজকুমার ছিল না। তার বাবা মানে রুবিলের দাদা সাব রেজিস্ট্রার ছিলেন, একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, কিন্তু টাকা পয়সার দিকে তোরা তো এমন কোনো ছিলি না যে রাজরানী ছিলি তুই কাউকে ফকিরনি বলস। এবং তুই যদি ফকির বলতি তবু হয়তো এমনভাবে রিয়েক্ট হতো না। তুই ফকিরনির পোলা বলছিস, আরে তুই কে? তোর কোনো ভ্যালু আছে নাকি? একটা অবিবাহিত বাজে একটা মহিলা, সোশ্যাল মিডিয়াতে তোর ছবি আমরা দেখি নাই, দেখাবার দরকার নেই, মানুষ দেখে গেছে। কাজেই কথাবার্তা যখন বলিস তখন একটু হিসাব করে বলিস। এই ধরনের কথা এই মহিলা অনেক আগে থেকে বলে আসছে। বন্ধুরা আপনারা শুনেছেন, একটা সাক্ষাৎকারে দেখলাম উনি বলেছেন আমরা হাসিনার আমলেই ভালো ছিলাম। কত বড় অনাসিনিতা! তারপরেও বিএনপি তাকে কোনো রকম নোটিশ দিচ্ছে না। আজকে ফজলুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে একটি কথার জন্য। আমি অনুরোধ রাখবো বিএনপির উচ্চ মহলে এই যে রুমিন ফারহানা, একেও বহিষ্কার করা হোক, নইলে বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ যে কথাটা উনি বলেছেন এটা কোনোভাবেই কোনো মানুষ মেনে নিতে পারে না। রুমিন, আপনি যাকে ফকিরনি বলছেন বা ফকিরনির সন্তান বলছেন, ওর এডুকেশন কিন্তু আপনার চেয়ে কম নয়। আপনি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করে এসছেন, এর জন্য আপনি খুব নিজেকে হ্যানক দেখান, তাই না? এই আবদুল্লাহর পড়াশোনা জানেন? আবদুল্লাহর সাথে ইংরেজিতে কখনো কথা বলেছেন? আবদুল্লাহ কতগুলো সন্তানকে, কতগুলো ছেলেকে টিউশন দেয় আপনি জানেন? ফকিরনি কাকে বলে? এই মহিলা ফকিরনি কাকে বলে? যে রাস্তা ভিক্ষা করে তাকে বলা হয় ফকির। সেখান থেকে ফকিরনি এসছে। আপনি আবার কালকে একটা টক শোতে দেখলাম আপনি ফকিরনির বিশ্লেষণ দিয়েছেন। আপনি বলছেন আমি তো টাকা পয়সার ব্যাপারে বলি না, আমি বলেছি ভদ্রতা, নম্রতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে ফকির বিন করেছি। মানুষের বোঝান আপনি বালের শিক্ষিত একজন হয়ে গেছেন বাংলাদেশে। আর কোনো শিক্ষিত মহিলা নাই, আর কোনো শিক্ষিত পুরুষ নাই। আপনার এই কথার জন্য আপনার কি সাজা হচ্ছে আপনি নিজেই একবার চিন্তা করবেন। আপনি এখনো কিন্তু নমনীয় হচ্ছেন না। আপনি এখনো বলছেন ইউ ওয়াজ রাইট। আপনাকে ধাক্কা দিয়েছে বা আপনার সাথে সেই ঝামেলাটা হয়েছে, সেটাও তো আমরা এখন ভিডিওতে দেখছি। আপনি সেই গন্ডগোলের সময় মাইক্রোফোন নিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলবার জন্য, তখন আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেইটার জন্য হাসনাত আব্দুল্লাহ আপনাকে বলেছে আপনি আওয়ামী লীগের কোনো একটা সম্পাদক। ও বলতেই পারে, আপনি তাকে বলেন যে তুমি তো আমেরিকার দালাল, তুমি তো ইউরোপের দালাল, তুমি তো পাকিস্তানের দালাল। দ্যাট ওয়াজ গুড। কিন্তু আপনি তার বংশ নিয়ে কথা বলেছেন, আপনি তার বাবা মাকে নিয়ে কথা বলেছেন। একবার ভাবেন তো, আপনার বাবাকে নিয়ে যদি এখন কোনো কটূক্তি করি আপনার কেমন লাগবে? অবশ্যই আপনার লাগবে কিনা জানি না, কারণ আপনি তো বোধহয় আপনার বাবা মাকে রেসপেক্ট করেন না। কারণ তারা যে বংশ থেকে এসছেন সেই বংশের পরিচয়ের ছিটে ফোটা আপনার গায়ে নেই। আপনি একটা রাস্তার মহিলা। আপনাকে গালি দিলে অনেক গালি দিতে পারতাম, কিন্তু যেহেতু আপনি মহিলা মানুষ দিলাম না। আপনি একটা থার্ড ক্লাস মহিলা, আপনি একটা নিকৃষ্ট শ্রেণীর মহিলা, আপনি একটা বাজে মহিলা। আপনার বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। আপনাকে যদি বিএনপি রাখে তাহলে বিএনপি তার নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আমরা চাই না বিএনপি যেন তার নিজের পায়ে নিজে কুড়াল মেরে দেয়। বন্ধুরা কি আর বলবো, সে যে কর্মটি করেছে এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং একটা মানে কি বলবো, এই মহিলা বহুদিন যাবত এগুলো করে আসছেন। কেউ তাকে কিছু বলেনি। এমন করে দুই একটা ইউটিউবার বা আমরা ছোটখাটো ভাবে বলেছি। উনি এখন যে বারবারন্ত বেড়েছেন, উনাকে এখন থামাবার সময় হয়েছে এবং সেই থামাবার দায়িত্ব একমাত্র বিএনপি উচ্চমহলকে রিকোয়েস্ট করবো আবারও শেষবারের মতো আপনারা একে কন্ট্রোল করেন, নইলে আপনাদের দলের জনপ্রিয়তা দিন দিন কমে যাবে। এক ফজা পাগলা করছে,
আর এখন বাকিটা করছে ও। ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন। স্থগিত করে দিয়েছে, মানে 3 মাস, সামনের 3 মাস ফজু পাগলা বিএনপির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। এটা একটা বিজয় বলা যায়। যারা ফজলুর রহমানের বিপক্ষে কথা বলছিলেন, যারা তার এই সমস্ত ক্রিয়াকর্মের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, যারা বলছিলেন তার একটা সাজা পাওয়া উচিত, সেই সুবাদে তার প্রথম সাজাটা হয়ে গেল। এরপর 3 মাস পর কি হবে সেটা সময় বলে দিবে। কারণ এমনও হতে পারে তাকে বহিষ্কার করবার জন্য ওনার যেরকম মেন্টালিটি, হয়তো বা উনি বিএনপি থেকে ইস্তফাও দিয়ে দিতে পারেন, দিয়ে অন্য কোনো দলে যোগদান করতে পারেন। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা শুধু একটি প্রসঙ্গে বলতে চাই যে এটা জনগণের বিজয়। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চাইতো ফজলুর রহমান সাহেব যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো তার বলা উচিত হচ্ছে না, এবং এর জন্য তার একটা সাজা পাওয়া উচিত। এরপর কি হবে আমি জানি না। একটা বিজয় অন্তত আমাদের, যারা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম যে ফজলুর রহমান সাহেবকে একটু আইনের আওতায় আনা হোক বা তার ক্রিয়াকর্মের উপর স্থগিতাদেশ দেওয়া হোক, সেটা হয়ে গেল। এটা একটা সুখবর। এরপর ধরুন রুবিন ফারহানা, এইগুলো নিয়েই তো কথা হচ্ছে আছে কয়েকদিন যাবৎ। রুবিন ফারহানা, ফজলুর সাহেব অ্যান্ড তৌহিদ আফ্রিদির পরে শেষে আসছি। রুবিন ফারহানাকে নিয়ে গতকালকেও ভিডিও করেছি। উনি যে বলেছেন ফকির বাচ্চা, এটা নিয়ে আপনারা সেটা দেখেছেন। কিন্তু এর কি হলো, বিচার আচার কি হলো, এর কি ব্যবস্থা নিল বিএনপি, এখন পর্যন্ত সেই সম্পর্কে আমরা কিছু জানি না, বা আমরা এখনও সেই সম্পর্কে কিছু শুনিনি। আমরা চাই বিএনপি রুবিন ফারহানার সম্পর্কে একটা ডিসিশনে আসুক। আর রুবিন ফারহানা যে সমস্ত ছবি তার বিভিন্ন ওয়ালে পোস্ট করে বোঝাতে চাইছেন যে হাসনাত আবদুল্লাহ একসময় ছাত্রলীগ করতো, এটাকে হাসনাত আবদুল্লাহ অস্বীকার করেছে? একসময় যদি কেউ কোনো দল করে থাকে, তারপরে যদি দল পরিবর্তন করে থাকে, এটা তো কোনো অন্যায় নয়। রুবিন, আপনার বাবা যে ছিলেন, আপনার জন্মদাতা পিতা, উনিও তো দল চেঞ্জ করেছেন। উনিও তো একসময় আওয়ামী লীগে ছিলেন, তারপর উনি বামপন্থীতে চলে গেছেন। মনে আছে আপনার? আপনার মনে নেই, বা থাকলেও আপনি সেগুলো বলবেন না। বাংলাদেশে একটা সময় ছিল ম্যাক্সিমাম মানুষই আওয়ামী লীগ করতো। আপনি যদি বিএনপিতে খুঁজি, সেখানেও আওয়ামী লীগ পাবেন। একসময় তারা আওয়ামী লীগ করতো, তারপর তারা বিএনপিতে জয়েন করেছে। মানুষের যখন কোনো পার্টি করতে যায়, তখন যদি তার সাথে মতের মিল না হয়, তাহলে সে পার্টি বদল করে। এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে। আমাদের ছাত্রদের মধ্যে অনেকেই যারা আজকে আওয়ামী লীগ করেন না বা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলেন, বিরাট একটা অংশ একসময় আওয়ামী লীগ করতে। এটা কোনো অপরাধ নয়। অপরাধ হলো যখন পুরো দেশের মানুষ একটা দলের এগেনস্টে দাঁড়িয়ে গেছে, একটা নতুন রিভলিউশন তৈরি করবার চেষ্টা করছে, তখন আপনার পজিশনটা কী ছিল সেটা হলো মুখ্য বিষয়। হাসনাত আবদুল্লাহরা বা সার্জিসরা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, ঠিক আছে। যখন তারা বুঝলো তারা ভুল রাজনীতি করছে, তখন তারা দল পরিবর্তন করেছে, যেমনটি আপনার বাপ করেছিল, অলিহাদ সাহেব করেছিল। কাজেই এই সমস্ত ফালতু কথা বলবেন না। ওই পিলাকিদার ভিডিওটা দেখে আসেন, আপনার আব্বার সম্পর্কে সব জেনে যাবেন। তখন এই মুখারে এই কথা বলতে পারবেন না কে কোন রাজনীতি করতো। আরে ভাই, আপনাকে যদি আজকে আওয়ামী লীগ সরকারে আসে, আপনাকে যদি একটা পাওয়ার দিয়ে দেয়, একটা ক্ষমতা দিয়ে দেয়, একটা পোস্ট দিয়ে দেয়, আপনিও লেজ উঠাইয়া চলে যাবেন। ও সরি, আপনার তো আবার লেজ নাই, মানে উঠে চলে যাবেন আর কি, তাই না? এই সমস্ত ফালতু কথা বলে আপনি পার পাবেন না, এবং আপনিও মোটামুটি মেন্টালি রেডি হয়ে যান। বিএনপি আপনার বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা নেবে, কারণ বিএনপি তার পপুলারিটি হারাতে চায় না। এর প্রমাণ কিন্তু আমরা দেখলাম ফজলুর সাহেবের উপর তার যে শাস্তি বহাল করা হয়েছে, এটা দিয়ে প্রমাণিত হয় যে বিএনপি আসলে কোনো রকম কন্ট্রোভার্সিতে যেতে চায় না। আপনি যে কন্ট্রোভার্সিগুলো করছেন, এখান থেকেও বিএনপিকে সরে আসবার জন্য অনুরোধ করছি। আমরা বারবার বিএনপিকে অনুরোধ করেছিলাম ফজা পাগলাকে একটা শাস্তি দেওয়ার জন্য, বিএনপি সেটা করেছে। এর জন্য বিএনপিকে সশ্রদ্ধ সালাম। এবার রইলাম অপেক্ষায় আপনার জন্য। তৃতীয় টপিকসে আসি। শহীদ আফ্রিদিরা, তৌহিদ আফ্রিদি, শুধু শহীদ আফ্রিদির নাম আসে ভাই। তৌহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করবার পর তার কিছু ভক্তকুল বলছেন যে তৌহিদ আফ্রিদি ভালো মানুষ ছিলেন, সে অনেকের উপকার করেছেন, কিন্তু কেউই এই কথা বলে নাই যে তৌহিদ আফ্রিদি কোনো অন্যায় করেনি। কিন্তু ওই যে রাশেদ খান, যিনি ভিপি নুরের জেনারেল সেক্রেটারি, উনি কিন্তু গতকালকে বলে দিয়েছেন তৌহিদ আফ্রিদিকে ভুয়া মামলায় গ্রেফতার করা হয়েছে। ভুয়া মামলা মানে তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ির একটা মার্ডার কেসের এগেইনস্টে গ্রেফতার দেখানো হয়েছে।
এটা নাকি ভুয়া মামলা। যদি এই তৌহিদ আফ্রিদির এইটা ভুয়া মামলা হয়ে থাকে তাহলে তো শেখ হাসিনার নাম আছে, ওইটাও ভুয়া মামলা। এই ভুয়া মামলা আর কেউ কিন্তু বলছে না, বলছে রাশেদ খান। এবং আজকে আরেকটা ভিডিও দেখলাম, বলছে ভিপি নূর, উনিও বলছেন তৌহিদ আফ্রিদিকে একটা ভুয়া মামলা অ্যারেস্ট করা হয়েছে, কারণ তৌহিদ আফ্রিদির বাবার কাছে এই এনসিপির কিছু ছেলে পেলে এবং বর্তমানে ক্ষমতায় যাওয়ার অবস্থায় যারা আছেন তাদের একটি দল 5 কোটি টাকা চাঁদা চেয়েছিলেন এবং মাই টিভির শেয়ার চেয়েছিলেন। উনি কারো নাম বলেনি। আমি ভিপি নূরকে অনুরোধ করছি, দয়া করে নামটা বইলা দেন ভাই, নামটা বইলা দেন। আপনি তো সব জানেন, কইতাছেন কারা কারা টাকা চাইছে সাথীর কাছে, মানে তৌহিদ আফ্রিদির বাপের কাছে। নাম বলেন না কেন? আপনি তো সব জানেন, নাম বলেন। আপনি কিন্তু এনসিপিকে কলঙ্কিত করছেন, আর একটা বড় দলকে কলঙ্কিত করছেন এবং প্রশাসনকে কলঙ্কিত করছেন। আপনি যদি এমন কোনো কথা বলেন যার কোনো ভিত্তি নাই বা যার কোনো প্রমাণ নাই, তাহলে কিন্তু আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না। এখন তো আমরা সেই কমেন্টে গিয়ে দেখলাম আপনি নাকি এতদিন বাই টিভির থেকে টাকা পয়সা খাইতেন, বা আপনি আরও টাকা পয়সা খাচ্ছেন, আপনাকে বিকাশে টাকা পয়সা পাঠাইছে, এর জন্য আপনি এখন তৌহিদ আফ্রিদির দলের কথা বলছেন, তৌহিদ আফ্রিদির জন্য সমবেদনা জানিয়ে নাক দিয়ে চোখ দিয়ে পানি ফেলছেন। তৌহিদ আফ্রিদির প্রতি আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। তৌহিদ আফ্রিদি যদি ভুয়া মামলায় অ্যারেস্ট হয়ে থাকে, তাহলে এরকম ভুয়া মামলায় আরও অনেকেই অ্যারেস্ট হয়েছেন। আমাদের ফিল্মের নুসরাত ফারিয়াও অ্যারেস্ট হয়েছেন এবং সে 2 দিন পর ঠিকই জামিন পেয়ে চলে আসছেন। তৌহিদ আফ্রিদির এই মামলা যদি ভুয়া হয়ে থাকে, তৌহিদ আফ্রিদিও চলে আসবে। কিন্তু আপনি যে ব্লেমটা দিচ্ছেন সেটা কিন্তু মারাত্মক ব্লেম। আপনি বলছেন তৌহিদ আফ্রিদির মাই টিভি এবং 5 কোটি টাকা যারা এতদিন নিতে পারে নাই, তারাই এতদিন ওয়েট করছিল, টাকা লেনদেন হবার এরকম একটা আশা করছিল, এখন সেটা পায়নি বলে এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি যুক্তি দেখিয়েছেন এতদিন কেন অ্যারেস্ট করা হলো না। আমরা কিন্তু বাজারে অন্য খবরও জানি, এতদিন তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছিল যে ঠিক আছে দেখি না ওরা কি করে। কিন্তু যে কথা বাজারে রটেছে যে 15ই আগস্ট, যে গত 15ই আগস্টে যে বঙ্গবন্ধুর নামে পোস্ট দেওয়া হয়েছে, বিভিন্ন মানুষ তার ব্যাপারে পোস্ট করেছেন, শোক করেছেন, এইগুলো যারা এই চলচ্চিত্রাঙ্গন এবং যারা এই কালচারাল মাইন্ডেড, তাদেরকে নাকি তৌহিদ আফ্রিদি মাধ্যমে সবাইকে যোগাযোগ করা হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে এমনই শোনা গেছে। হয়তো বা টাকা পয়সা দেওয়া হয়নি, কিন্তু তাদেরকে কনভিন্স করেছে তৌহিদ আফ্রিদি। এরপরই একটা গ্রুপ নড়ে চলে বসেছে। এই কথাও যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনার কথা সত্যি নয়। আর আপনি যে ব্লেমটা দিচ্ছেন এনসিপির কিছু লোকজন বা নেতা ফেতা বা একটা বড় দলের কোনো নেতা ফেতারা মিলে এই যে 5 কোটি টাকা এবং মাই টিভির শেয়ার চাচ্ছিলেন, তারাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। তারা টাকা দেয়নি বলে বা মাই টিভির শেয়ার দেয়নি বলে এখন তাকে অ্যারেস্ট করানো হয়েছে। কত বড় কথাটা আপনি বলেছেন, আপনি বুঝেছেন। মানুষ কি আপনার কথা বিশ্বাস করেছে? করেনি। আবার ঘন্টাও করেনি, কারণ আপনি নিচে গিয়ে দেখেন সবাই বলছে মাই টিভির সাথে বিকাশ নূর কন্ট্রাক্ট নিয়েছে এবং বিকাশে কিছু টাকা পেয়েছে, তারা এখন তৌহিদ আফ্রিদির ফরে কথা বলছে। আমরা কই তৌহিদ আফ্রিদির ফরেও কথা বলছি না, বিপক্ষেও কথা বলছি না। তৌহিদ আফ্রিদির বিপক্ষে যদি কোনো রকম ভুয়া মামলা হয়ে থাকে, আদালত সেটা বিবেচনা করবে। আপনি বা রাশেদ খান কেন প্রথম থেকে এই ধরনের কথাবার্তা বলছেন? কাদেরকে আপনি মিল করছেন? আপনার যদি বুকের পাটা থেকে থাকে, আপনার কাছে যদি প্রমাণ থেকে থাকে, বলে দিন না জনসমক্ষে এসে। যদি নাম দিয়ে প্রমাণ দিয়ে বলতে পারেন, তাদেরকে আমরা কাঁচা সাবান দিয়ে ধুবো। কাউকে ছেড়ে কথা বলবো না, কারোরটা খাইও না, কারোরটা পড়িও না। সুতরাং কথাবার্তা যখন বলবেন, আপনি একটা অবস্থানে আছেন, ঠিক ওইভাবেই কথা বলবেন। আলতু ফালতু কথা বলে মানুষের কাছে ছোট হয়ে না ভাই। আপনার কমেন্টসগুলোকে দেখেন, ওই ধরনের কমেন্ট যদি আমার নামে কোনো দিন কেউ করে, ভাই জীবনে কোনো কথাই বলবো না, এই লাইন সলা ছেড়ে দেবো, জীবনে আর ভিডিও বানাবো না। লজ্জা নাই আপনাদের? আপনাকে এই যে বিকাশ নূর বলে, আপনি তো আসলে একটা ফালতু লোক ভাই। একটা ফালতু কথা বাজারে করে দিলেন, আগে কয়লেন আপনার সেক্রেটারি দিয়ে, এরপর আপনি নিজেই বললেন 5 কোটি টাকা আর মাই টিভির শেয়ার। ছি, আপনি দলের নেতা। আপনার মতো মানুষ যদি কোনো দলের নেতা হয়, সেই দল কোনোদিনই উঠতে পারবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।